ফের কলকাতায় পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাংস্টার লখনৌয়ের গ্যাংস্টার মোহাম্মদ সৌরভ গতকাল রিপন স্ট্রিটে কলকাতা পুলিশের সহায়তায় দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আদালতে গ্যাংস্টারকে পেশ করা হয়েছে, পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখো, একেবারেই দিল্লি পুলিশের তরফ থেকে নিয়ে আসা হলো এই গ্যাংস্টারকে, যে তিহার জেল থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পরও তিহার জেলে না ফিরে বরঞ্চ সে গা ঢাকা দেয় এবং কলকাতায় সে চলে আসে এমনটাই জানা যাচ্ছে। এবং গতকাল তাকে দুপুরবেলা রিপন স্ট্রিটের কাছ থেকে তাকে যখন ধরা হয়, প্রথমে হাত ছেড়ে সে পালানোর চেষ্টা করে, এমনকি সেখানে চিৎকার করে সিন ক্রিয়েট করারও চেষ্টা করে এমনটাই জানা যায়। এরপর পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এবং তারা পৌঁছে যারা এলাকার যারা মানুষ যারা প্রায় এক প্রকার ঘিরে রেখেছিলেন এই পুরো ঘটনা যখন দেখে, তখন তাদেরকে বুঝিয়ে তারপরে এই অভিযুক্তকে গাড়িতে তুলে নিয়ে আসা হয়। একবার ছবিটা দেখাতে বলবো যে ইতিমধ্যে আমরা দেখছি যে দিল্লি পুলিশ এখানে এসছেন এবং দিল্লি পুলিশের অফিসাররা তারা এখানে এসে অভিযুক্তকে নিয়ে এসছেন কোর্টের মধ্যে। আর কিছুক্ষণ পরে শুনানি হবে, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আজকে যেটা গতকাল থেকে জানা যাচ্ছে, এই মোহাম্মদ সৌরভ সে তিহার জেলে খুনের মামলায় সে সাজাপ্রাপ্ত, একাধিক খুনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সে কুখ্যাত সিরিয়াল কিলারই শুধু নয়, গ্যাংস্টার, এবং তার বিরুদ্ধে তোলাবাজি থেকে আরম্ভ করে জেলে বসে র্যাকেট চালানোর একাধিক অভিযোগ রয়েছে। দুই ভাই তার রয়েছে এবং এই তিনজনে মিলে যে র্যাকেট চালিয়েছে, সেই র্যাকেট চালানোর সময় তার এক ছোট ভাইয়ের খুন হওয়া এবং তারপরে 1 ঘন্টার মধ্যে তিনজনকে খুন করা। এমনকি স্থানীয় এসএসপি তাকে ফোন করে জানিয়েছিল সে যে 1 ঘন্টার মধ্যে 3 জনকে খুন করবে, এরকম ধরনের কিন্তু ঘটনা সে ঘটিয়েছে। এবং তারপরে দিল্লিতে সোনার দোকানে লুট থেকে আরম্ভ করে, ডাকাতি থেকে আরম্ভ করে হুমকি এবং ভাড়াটে খুনিদের হদিশ দেওয়া, ভাড়াটে খুনিদের বিভিন্ন জায়গায় লাগানো একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই অন্য একজনের আইডি ব্যবহার করে সে অ্যাপ নির্ভর বাইক সেটা চালাচ্ছিল, গা ঢাকা দিয়েছিল। আজকে যখন তাকে কোর্টে নিয়ে আসা হয়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কী পরিকল্পনা তার ছিল, সে কিন্তু জানাচ্ছে যে সে পরিশ্রম করতে চেয়েছে। এবার দেখার বিষয়, যেটা তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করবেন, শুধুই কি গা ঢাকা নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল, এবং সেটা যদি থেকেও থাকে সেটা কোথায়, এই প্রশ্নগুলোর জবাব খুঁজতেই তাকে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর হলে সেই ক্ষেত্রে তাকে নিয়ে চলে যাওয়া হবে দিল্লিতে এবং তারপর সেখানে আদালতে পেশ করা হবে এবং তারপরে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বা জেরা করা হবে নাকি তিহার জেলে পাঠানো হবে, সেটা কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে শুট আউট, গুলিবিদ্ধ পুনম যাদব নামে এক মহিলা। মাথার পিছনে গুলি লাগে, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পরের মুহূর্তে সিসি ক্যামেরার ছবি আপনারা দেখছেন, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়ার শিবপুরের একটি অভিজাত আবাসনের ঘটনা, যেখানে শুট আউটে গুলিবিদ্ধ হয়েছেন পুনম যাদব নামে এই মহিলা, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সুকান্ত, এখনো পর্যন্ত কি জানতে পারছো, কিভাবে ঘটলেই ঘটনা? দেখো, কি কারণে এই ঘটনা ঘটেছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে শিবপুর থানার তরফে যিনি অভিযুক্ত হাজব্যান্ড রয়েছেন, অর্থাৎ স্বামী, সেই গোপাল যাদব, তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র দিয়ে এই গুলি চালানো হয়েছিল সেটির আদৌ লাইসেন্স রয়েছে নাকি সেটি বেআইনি অস্ত্র, পুরো বিষয়টি দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর যে সেটির 9mm পিস্তল ছিল, সেই পিস্তল তিনি কোথা থেকে পেলেন এবং কিভাবে তার কাছে এলো, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজকে সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘটনাটি ঘটেছে শিবপুরের এই বিলাসবহুল আবাসনে 15 ফ্লোর অর্থাৎ 16 তলাতে। সেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। সেই সময় যেটা প্রতিবেশীরা যেটা পুলিশকে বয়ানে জানিয়েছে যে আচমকায় তারা গুলির শব্দ শোনেন এবং তারা যখন দেখেন ততক্ষণে তারা দেখতে পান যে পুনম যাদব অর্থাৎ স্ত্রী, তার মাথার ঠিক পিছন দিকে গলগল করে রক্ত বেরোচ্ছে এবং সেই অবস্থাতে তাকে নিচে নিয়ে আসা হয়। ঠিক রিসেপশনে যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে তার পাশের একটি কাঠের চেয়ারে তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয় এবং তারপরে তাকে সঙ্গে সঙ্গে প্রথমে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে তাকে কলকাতা সিএমআরআইতে ট্রান্সফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে যেটা খবর যে আশঙ্কাজনক রয়েছে, গুলিবিদ্ধ সেখানে হয়নি মাথার পিছন দিকের অংশে, কিন্তু গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে এবং সেখানে কিন্তু যথেষ্ট আঘাত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তার অস্ত্রোপচারও হবে। তার ইতিমধ্যে বয়ানও নেওয়া হয়েছে যে কি পরিপ্রেক্ষিতে তার স্বামী তার উপরে গুলি চালালো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে 16 তলাতে সেখানে একাধিক পরিবার থাকে এবং এই একই আবাসনে বাবুল সুপ্রিয় এবং অন্যান্য পুলিশের আধিকারিকেরাও থাকেন, সেখানে কিভাবে এরকম একটি ঘটনা ঘটলো এবং স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়েও কিন্তু উঠছে একটা প্রশ্ন। ফলত এই যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে যে গুলি চালালো, তার নেপথ্যে সম্পর্ক
সম্পর্কগত কোনো জটিলতা নাকি অন্য কোনো কারণ গোটা বিষয়টি দেখা হচ্ছে। তার পাশাপাশি এই 9mm পিস্তল তার কাছে এলো কিভাবে, সেটি আদৌ কোনো বৈধ কাগজপত্র ছিল? যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে এই যদি বেআইনি অস্ত্র হয় তাহলে সেটা তার কাছে পৌঁছলো কি করে। এবং এই গুলি চালানোর নেপথ্যে একটা যেটা মনে করা হচ্ছে যে সেটা কি তাহলে শুধুমাত্র রাগের বশত হয়েছে নাকি কোনো পূর্ব পরিকল্পনা বশত তিনি তার স্ত্রীর উপর আক্রমণ করেছেন। ঘটনার সময় তাদের যে একমাত্র সন্তান তিনি ঘরে ছিলেন না, সেই সন্তান তখন ওপরের দিকে তার একজন আত্মীয়ের ফ্ল্যাটে ছিল। স্বাভাবিকভাবে গোটা ঘটনাকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে আসছে, সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেগুলোকে দেখা হচ্ছে এবং সেই ফুটেজই তারা খতিয়ে দেখছেন। এবং যিনি আহত হয়েছেন তার বয়ান এক দফাতে নেওয়া হয়েছে, অস্ত্রোপচারের পরে ফের তাকে নেওয়া হবে, আশঙ্কাজনক অবস্থাতে তিনি রয়েছেন। অন্যদিকে স্বামী যিনি রয়েছেন অর্থাৎ গোপাল যাদব, যিনি পেশা একজন ব্যবসায়ী, বিহারের যিনি আদপের বাসিন্দা, গত 3 বছর ধরে তিনি এখানে রয়েছেন, তারও বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বয়ানও কিন্তু একই কারণে নেওয়া হচ্ছে যে কেন তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছেন। আমি এই উইংয়েই থাকি ওপরতলায়, আর বি উইংয়েতেই হাওড়ার একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারও থাকেন। তো আমাদের সোসাইটিতে যথেষ্ট সংখ্যক ওয়াচম্যান আছে, রাউন্ড দ্য ক্লক সার্ভেলেন্স থাকে, সিসিটিভি আছে। তো শিবপুর থানা একদম পাশেই, তারা সকাল থেকে এখানে রয়েছে, নানা রকম সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, সিসিটিভি ফুটেজ চেক করছে। আর এরকম ধরনের 400 ফ্ল্যাটের একটা সোসাইটিতে অনেক রকমের রিউমার মঙ্গারিং চলে, কে কাকে গুলি চালিয়েছে, কি হয়েছে কি না। রিউমার মঙ্গারিং যাতে না হয়, পুলিশকে যাতে তার কাজ করতে দেওয়া হয়, ভিড়ভাট্টা যাতে না হয়, সেটা আমি বলেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে রিভলভারের লাইসেন্স ছিল কি ছিল না, বাড়ির ভেতরে থেকে গুলি চলেছে না বাইরে থেকে কেউ এসেছিল, এগুলো পুলিশ যতক্ষণ না পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছেছে বা যতক্ষণ তাদের ইনভেস্টিগেশন রয়েছে ততক্ষণ এই ধরনের কোন রকমের কথা বলা উচিত না বা রিউমার মঙ্গারিংও করা উচিত না। যেটা মূল এই মুহূর্তে যেটা আমাদের সকলের যেটা আমরা আশা করছি যে ভদ্রমহিলা খুব ক্রিটিক্যালি ইনজিওর্ড, যেন ওনার প্রাণটা বাঁচে। কেন ঘটেছে সেটা বার করা এবং ভবিষ্যতে যদি বাইরে থেকে এরকম কোনো ইন্টারফারেন্স হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এটা আটকানোর কোনো উপায় আছে কিনা, যথেষ্ট ভিজিলেন্স আশপাশের ফ্ল্যাট থেকে রাখা হয়েছিল কিনা, যদি কোনো ধরনের গন্ডগোলের শব্দ পাওয়া যায় বা কিছু পাওয়া যায় সেগুলো পরবর্তীকালে প্রিভেন্ট করা যায় কিনা, সেটাই আমাদের মূল লক্ষ্য হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।